আইএমএফ এর শর্ত অনুযায়ী ডলারের দাম বাজার ভিত্তিক করার পরদিন স্থিতিশীল রয়েছে দাম। খোলা বাজারে তেমন প্রভাব পড়েনি। মানি এক্সচেঞ্জগুলো 123 থেকে 124 টাকার আশেপাশে ডলার বেচাকেনা করছে। তবে দাম বৃদ্ধির শঙ্কা খোলা বাজারের ডলার ব্যবসায়ীদের। মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন বলছে, নতুন নীতিতে ডলারের বাজার পরিস্থিতি বুঝতে আগামী সপ্তাহ লাগবে। ডলারের দাম এতদিন বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল, তবে এবার আইএমএফ এর শর্তের কারণে সেই নিয়ন্ত্রণ থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ডলারের দাম বাজার ভিত্তিক করায় থাকবে না কোনো নিয়ন্ত্রণ। দাম নির্ধারণ হবে চাহিদা ও যোগান অনুযায়ী। ডলারের দাম বাজার ভিত্তিক করার প্রথম দিনে মানি এক্সচেঞ্জগুলোতে তেমন চাপ ছিল না গ্রাহকের। খোলা বাজারে ডলারের দাম 123 থেকে 124 টাকার মধ্যে কেনাবেচা করে, তবে দাম বাড়ার আশঙ্কা করছেন অনেকেই। বাজার ভিত্তিক করলে তো অবশ্যই ডলারের দাম বেড়েই যাবে, কারণ বাজারের চাহিদার উপর নির্ভর করবে দামটা। আমরা 123 টাকা করে কিনতেছি, 124 টাকা বিক্রি করতেছি, কিন্তু মার্কেটে কোনো কাস্টমার নাই, কেনাবেচা একদমই কম। বাজার ভিত্তিক ডলারের দাম করায় হুন্ডির প্রবণতা কমবে বলে মনে করেন মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন। বাজারে পর্যাপ্ত ডলার থাকায় দাম ঊর্ধ্বমুখী হবে না বলেও আশা তাদের। আমরা ফরেক্সের রেটগুলো দেখব, বিভিন্ন এক্সচেঞ্জ হাউসের রেটগুলো দেখব, আমরা এগুলো যাচাই বাছাই করব। আমরা সেন্ট্রাল ব্যাংকও দেখবে, সেন্ট্রাল ব্যাংকের সাথে আমরা বসবো, আমরা এগুলো আলাপ করে না আমরা সিদ্ধান্তে যাব। এদিকে ব্যাংকের নির্ধারিত শাখাগুলোতে 121 থেকে 122 টাকা দরে ডলার কেনাবেচা করছে, তবে কোনো কোনো শাখায় গ্রাহক নির্ধারিত পরিমাণ ডলার পাচ্ছে না বলে অভিযোগ তাদের। ব্যাংকগুলো বলছে তারা আগের দামে ডলার ক্রয় বিক্রয় করছেন। উনি বললো যে কি সমস্যা, আমি বললাম আমার ডলার লাগবে, তো উনি বললো তোর ডলার তো শেষ হয়ে গেছে। তো আমি বললাম কেন শেষ হয়ে গেছে, আজকে তো বৃহস্পতিবার, শুক্র শনি 2 দিন বন্ধ। আমি মানি এক্সচেঞ্জে দেখছি এর রেটটা আমার কাছে মনে হলো কিছুটা বেশি, কিন্তু আসলে এরা কি জন্য দিতেছে না এটা আমরা বলতে পারতেছি না। সার্বিক দেশে যে রিজার্ভের যে পজিশন, আইএমএফ এর কিস্তি ছাড়াবে জুনের মধ্যে, এই যে সামনে রেমিটেন্স, এটা তো নেগেটিভ কোনো কিছু নাই বা বেড়ে যাওয়ার মতো কোনো সামনে ইস্যু অ্যাপারেন্টলি আছে বলে মনে হচ্ছে। কেউ যাতে কৃত্রিমভাবে ডলারের বাজার অস্থির করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 70% ব্যাংকে সুশাসন ও জবাবদিহির অভাব রয়েছে। এসব প্রতিষ্ঠানে দক্ষ ব্যবস্থাপনাও নেই। বিআইবিএম এর এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। বৃহস্পতিবার রাজধানীর বিআইবিএম মিলনায়তনে এক অনুষ্ঠানে বিশ্লেষকরা বলেন, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা এখন বড় চ্যালেঞ্জ। প্রতিবেদনে আরও বলা হয়, স্বচ্ছতার অভাব শুধু ব্যাংকিং খাতের জন্যই নয়, পুরো অর্থনীতির জন্য একটি বড় ঝুঁকি তৈরি করেছে। সুশাসন প্রতিষ্ঠায় বাধা হিসেবে দক্ষতার অভাব, ঋণ খেলাপির সংস্কৃতি এবং অভ্যন্তরীণ দুর্নীতিকে দায়ী করা হয়। এক্ষেত্রে কঠোর নীতিমালা প্রণয়ন, দক্ষ পরিচালনা পর্ষদ গঠন ও সাইবার নিরাপত্তা জোরদার করার সুপারিশ করেন প্রতিনিধিরা। ইম্পর্টেন্ট ইন্ডিকেটর যেগুলো ওনারা কোশ্চেন ফর্মে তাদেরকে রেখে সেখান থেকে যে তথ্যগুলো বাইর করে এনেছেন, তাতে মনে হয় যে 20 থেকে 30% ইন্ডিকেটরের গুড প্র্যাকটিস আছে। আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ কমে হচ্ছে 2,38,000 কোটি টাকা, যা 2021-22 অর্থ বছরের পর সর্বনিম্ন। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, বাজেটের সার্বিক ভারসাম্য ফেরাতে কমছে এডিপির আকার, থাকবে না নতুন কোনো মেগা প্রকল্প। বাস্তবতা আমলে নিয়ে সতর্কতামূলক উন্নয়ন বাজেট নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। চলতি অর্থ বছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ রাখা হয় 2,78,289 কোটি টাকা। প্রত্যাশিত রাজস্ব আয় না থাকায় অর্থ সংস্থানের চাপে সংশোধিত এডিপি কমে 49,000 কোটি টাকা। আসছে অর্থ বছরে এডিপির আকার আরও কমে হতে পারে 2,38,000 কোটি টাকা। টাকার অঙ্কে যা 4 অর্থ বছরের মধ্যে সর্বনিম্ন। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য বলছে, এডিপির বরাদ্দের 1,44,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে আসবে। বিদেশি সহায়তা মিলবে 86,000 কোটি টাকা, আর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো নিজস্ব উন্নয়ন প্রকল্পে দেবে বাকি টাকা। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, সাশ্রয়ী বাজেটের মানসম্মত ব্যয় নিশ্চিত করতে চায় সরকার। বাজেটের ভারসাম্যের স্বার্থে, মূল্যস্ফীতি কমিয়ে রাখার স্বার্থে, অর্থনীতিকে স্থিতিশীল রাখার স্বার্থে উন্নয়ন বাজেট ছোট থাকা
দরকার ছিল। বড় প্রকল্প হাতে নিচ্ছি না, আবার অন্য দিক থেকে বা প্রকল্প বাস্তবায়নও আরও যেহেতু গুণগত মান বাড়াতে চাই, সেজন্য এমনিতেই আমরা প্রকল্প কাটছাট করছি। সরকারের রাজস্ব আয়ে ঘাটতি আছে, তাই অর্থনীতিবিদরাও বলছেন ঋণের বোঝা বাড়িয়ে মেগা প্রকল্প করা উচিত নয়। তবে তাদের মতে জনজীবনে স্বস্তি দেয় এবং কর্মসংস্থানে ভূমিকা রাখার মতো প্রকল্পে বরাদ্দ বাড়াতে হবে। যেগুলো সমাপ্য সেগুলোকে অগ্রাধিকার দেওয়া, এবং যেগুলো এই মুহূর্তে আমাদের রিজার্ভের উপরে যেরকম চাপ আছে, আমাদের অন্যান্য আরও বিভিন্ন খাতে আমাদের অর্থায়নের প্রয়োজন আছে, সেটার নিরিখে আমার মনে হয় সতর্কতামূলক একটা দৃষ্টিভঙ্গি থাকাই ভালো। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে 37%-এরও কম, যা 1.5 দশকের মধ্যে সর্বনিম্ন। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবিলম্বে এনবিআর বিভক্তির অধ্যাদেশ বাতিল না করলে শনিবার থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে শুল্ক, ভ্যাট ও কর কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার বিকেলে রাজস্ব বোর্ডে এক সংবাদ সম্মেলনে একথা জানান তারা। এ সময় তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে কাস্টমস ও ট্যাক্স সার্ভিসের হাজার হাজার কর্মকর্তা কর্মচারী রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারের দাবি করে আসছেন, অথচ সংস্কারের প্রধান অংশীজন হিসেবে তাদের মতামত গ্রহণ না করে একটি অধ্যাদেশের মাধ্যমে নতুন কাঠামো প্রবর্তন করা হয়েছে, যা রাজস্ব ব্যবস্থায় অনিশ্চয়তা ও অস্থিরতা সৃষ্টি করবে। এমন পরিস্থিতিতে অধ্যাদেশ বাতিল না করলে শনিবার নতুন কর্মসূচি দেয়া হবে বলেও জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অগ্রগতি ও দক্ষ মানব সম্পদের অভাব এবং প্রয়োজনীয় বিনিয়োগের ঘাটতি, বিদ্যমান সাংগঠনিক কাঠামোর জটিলতা, এই সবকটি বিষয় জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আহরণ কার্যক্রমকে ব্যাহত করেছে। এদিকে চট্টগ্রাম বন্দরে অখালাসকৃত পণ্য দ্রুত নিলাম, ব্যবস্থাপনা ও ধ্বংসের লক্ষ্যে বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে বিশেষ আদেশ জারির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পণ্য জট নিরসন ও খালাস প্রক্রিয়ার সহজীকরণে এই আদেশ জারি করা হয়েছে। এখন থেকে দ্রুত পণ্য খালাস, শ্রম, অর্থ ও কর্মঘণ্টা সাশ্রয় হবে। এছাড়া রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ, নিরাপত্তা ঝুঁকি হ্রাস করা যাবে। কন্টেইনার জট নিরসন সহ বন্দরের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিও এই আদেশের অন্যতম উদ্দেশ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, 1 জানুয়ারি 2013 থেকে 31 ডিসেম্বর 2023 পর্যন্ত অখালাসকৃত কন্টেইনার জট বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করেছে। দীর্ঘদিনের পুরনো কেমিক্যাল ও বিপজ্জনক পণ্য বিস্ফোরক ঝুঁকি তৈরি করেছে। এতে বলা হয়, নিলাম প্রক্রিয়া সহজীকরণে জারিকৃত এই আদেশ গুরুত্বপূর্ণ। এতে বন্দরের সুবিধাভোগীরা সুফল ভোগ করবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড। রাজশাহী ও চুয়াডাঙ্গায় আম সংগ্রহ ও বাজারজাত শুরু হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী রাজশাহীতে গুটি জাতের আম পাচ্ছেন চাষি ও ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে 1300 থেকে 1500 টাকা মন বিক্রি হচ্ছে এই আম। এবার গোপালভোগ সংগ্রহ করা যাবে 22 মে থেকে। লক্ষণভোগ ও রানী পছন্দ 15 মে থেকে 30 মে থেকে 15 জুলাই পর্যন্ত হিমসাগর, খিরসাপাত, ল্যাংড়া, আম্রপালি সহ বিভিন্ন জাতের আম পাওয়া যাবে। এবার জেলায় আমের উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে 2,60,606 টন। এদিকে চুয়াডাঙ্গাতে 20 মে হিমসাগর, 28 মে ল্যাংড়া, 5 জুন আম্রপালি, 15 জুন ফজলি ও 28 জুন আশিনা এবং বাড়িফোর আম পাওয়া যাবে। আমের সরবরাহ এবং বাজারজাতকরণে যাতে কোনো বিঘ্ন না হয়, এই দিকটা আমরা বিশেষ করে আইন শৃঙ্খলার দিকটা আমরা খেয়াল রাখবো। এবং আম চাষিরাও বলেছে যে তাদের বাজারজাতকরণে আপাতত কোনো প্রতিবন্ধকতা তারা দেখছে না। ঢালাও দরপতনে শেয়ার বাজারে সূচক ও লেনদেন নেমেছে তলানিতে। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসসির প্রধান সূচক কমেছে 58.58 পয়েন্ট। লেনদেন আজও 200 কোটির ঘরে। এ সময় দর হারিয়েছে 80 প্রতিষ্ঠানের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 137.46 পয়েন্ট। বৃহস্পতিবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকা শেয়ার বাজার। প্রথম 10 মিনিটে প্রধান সূচক বাড়ে 19 পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 58.58 পয়েন্ট কমে অবস্থান করছে 4781 পয়েন্টে। সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ মোট লেনদেন হয় 296 কোটি 84 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 2 কোটি 67 লাখ টাকা।
হাতবদলে অংশ নেয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ৩১৭টি এবং অপরিবর্তিত ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বিচ হ্যাচারি, এনআরবি ব্যাংক দ্বিতীয়, তৃতীয় অবস্থানে বারাকা পতেঙ্গা পাওয়ার। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম সিটি ইন্স্যুরেন্স, দ্বিতীয় সিপাল বিচ রিসোর্ট, তৃতীয় অবস্থানে বাটা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ১৩৭.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩,৪৭৭ পয়েন্টে। লেনদেন ১০,২৯,০০,০০০ টাকার শেয়ার। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হয়েছে ১২২ টাকায়, যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে ১৬৬ টাকা ৯২ পয়সায়। বেড়েছে ইউরোর দর, বিনিময় হয়েছে ১৪০ টাকা ৭২ পয়সা। ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে ১ টাকা ৪৪ পয়সায়। অপরিবর্তিত রয়েছে সৌদি রিয়েলের দর, বিনিময় হচ্ছে ১৩২ টাকা ৬৯ পয়সায়। তবে কুয়েতি দিনারের দর কিছুটা কমেছে, বিনিময় হচ্ছে ৩৯৯ টাকা ২৫ পয়সায়। অপরিবর্তিত রয়েছে আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হচ্ছে ৩৩ টাকা ৩৮ পয়সায়। বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হচ্ছে ২৮ টাকা ৬৩ পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।